সে কি দলের কাছে বিবেক বন্ধক দিয়েছে? যায় তারাই, যারা ক্যাডার, যাদের স্বার্থ থাকে যায়। আপনি পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখন মিলন ভাইয়ের মতো সচেতন মানুষেরা যদি বলেন বিরোধী দল কি, সরকার কি, কেন হচ্ছে, এটা বেনজিরের একা, বেনজির একা প্রপার্টি করেছে। বেনজির যা করেছে গভর্নমেন্ট জানতো না। আপনি দেখেননি ঈদের আগে হাইবুন নবী খান সোহেলের মেয়ে আমার কন্যা তুল্য বলেছে আমার আব্বু 6 মাস জেলে থাকে আর বাইরে থাকলে রাজনীতি করে আর 6 মাস পালিয়ে থাকে, আমাদের জীবনে কোনো ঈদ নাই। আপনি একটা রেজিম দেখান যে আওয়ামী লীগের কোন নেতার নামে বিএনপি বা এরশাদ 450টা মামলা দিয়েছে। কাল থেকে যে প্রক্রিয়া চালু হয়েছিল সেটা যদি আজ 14তে শেখ হাসিনা নষ্ট না করতেন তাহলে এত আজিজ সৃষ্টি হতো না। আজিজ টাজিজরা তো কি দেখছেন, বেচারারা সাবেক হয়েছে। আপনি বর্তমানদের দেখেন না, শেখ পরিবারকে রিজার্ভে রাখেন, ওইটা পরে দেখেন। আপনি শেখ পরিবারের আশেপাশে যারা ঘোরে তাদের প্রপার্টির হিসাব নেন মিলন ভাই। 1973 সালে কোনো বিরোধী দল কোনো বঙ্গবন্ধুর জন্য চ্যালেঞ্জই ছিল না। জাসদ সর্বোচ্চ 30 থেকে 40টা সিট পেত, তাও হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী চিন্তা। ন্যাব, ভাসানী, মোজাফর, কমিউনিস্ট পার্টি হয়তো 3-4টা সিট পেত। সুরঞ্জিত সেনগুপ্ত হয়তো জিততেন, ওনাকে হারিয়ে দেওয়া হয়েছিল। খন্দকার মুস্তাকের ব্যালট বক্স 73 সালে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তখন তো বিএনপি ছিল না, তখন তো স্বৈরাচার ছিল না। আপনি কেন 73-এর নির্বাচন সুষ্ঠু করলেন না? তারপরে কি হলো? ডাকসুতে, আমি কথা বারবার বলবো, ডাকসু নির্বাচনে একবারই ছিনতাই হয়েছে ব্যালট বক্স, জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্রের নেতৃত্বে। কেন? এবং সর্বশেষ যেটা করলেন 1975-এর 25শে জানুয়ারি 3 মিনিটের মধ্যে আপনার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশের সংবিধান পাল্টে দিলেন, একদলীয় সরকার ব্যবস্থা করলেন, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, সমস্ত পত্রিকা নিষিদ্ধ, আজীবন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু যতদিন বেঁচে থাকবেন। কাজী সেইখান থেকে আপনি তো বিএনপিকে নিয়ে আন্দোলন করেছেন এরশাদের বিরুদ্ধে। 10ই নভেম্বর নূর হোসেন শহীদ দিবসের আগে আমরা যারা বামপন্থী আন্দোলন করেছি, আমরাও 15 দল 8 দল 7 দল 5 দল মিলে স্লোগান দিয়েছি, 10 তারিখ 2 নেত্রী একসাথে, এরশাদ তোমার রক্ষা নেই। হাসান ভাইয়ের মনে থাকার কথা। তারপরে 91 সালে যে শাহাবুদ্দিন সরকার আসলো, সংবিধানের কোনো বিধানই তো ছিল না যে একজন সিটিং প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হবে। কেন হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি? জনগণের আন্দোলনের ভিত্তিতে, রক্তের ভিত্তিতে, মিলন সহ সবার রক্তের বিনিময়। সেলিম, দেলোয়ার, তিতাজ, রমিজ, বসুনিয়া, তাজুল, ফাত্তা, নূর হোসেন, লাস্টে জেহাদ, ডক্টর মিলন। সেটিকেই যখন আবারও বিএনপি স্থায়ী রূপ দিল না, আওয়ামী লীগ আন্দোলন করলো, ভেরি গুড, এবং ভয়াবহ আন্দোলন। এত বড় ধ্বংসাত্মক আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত কেউ করেনি। 2 মাস, আবার রিপিট করছি, বন্দর বন্ধ ছিল, চট্টগ্রাম বন্দর। টিএসসির সামনে ছাত্রলীগের ক্যাডার এক গভর্নমেন্ট অফিসার যাচ্ছিল অফিস করতে, দিগম্বর করে দিয়েছিল 96-এর দিকে। তারপরে বেগম জিয়া, আপনি যদি এই কথা বলে আওয়ামী লীগ সুখী হয় যে আমাদের আন্দোলনে বেগম জিয়া বাধ্য হয়েছে, ধন্যবাদ, আমার ওই নিয়ে তর্ক করার দরকার নেই। আমার দৃষ্টিতে বেগম জিয়া উদারতার পরিচয় দিয়েছিলেন, সংবিধানে একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করলেন। আপনি কেন সেটা ধ্বংস করলেন? আপনি কেন জোর করে 14, 18, 24 আপনার জনগণের ভোটাধিকার আপনি কেড়ে নিলেন? ভোট নিয়ে এখন হাসে। এইবার একটা উপজেলা নির্বাচনে সৈয়দপুরে সম্ভবত, না আর কোন জায়গায় যেন আমার মনে পড়ছে না, মোট কথা 5 ঘন্টায় 5টা ভোট পড়েছে। ধরেন বাংলাদেশে সর্বশেষ যে ভোটটা হয়েছিল 2008, ধরেন আসন বিএনপি কম পেয়েছিল, কিন্তু 36 থেকে 38% আওয়ামী লীগ পেয়েছিল, বিএনপি পেয়েছিল 33 থেকে 34%। তাহলে আওয়ামী লীগের এই 35% ভোট দিতে যায় না, কেন যাবে ভাই? সে কি দলের কাছে বিবেক বন্ধক দিয়েছে? যায় তারাই, যারা ক্যাডার, যাদের স্বার্থ থাকে যায়। আপনি পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখন মিলন ভাইয়ের মতো সচেতন মানুষেরা যদি বলেন বিরোধী দল কি, সরকার কি, কেন হচ্ছে, এটা বেনজিরের একা, বেনজির একা প্রপার্টি করেছে। বেনজির যা করেছে গভর্নমেন্ট জানতো না, আজিজ যা করেছে গভর্নমেন্ট জানতো না। আপনি তো ভুলে গেছেন মিলন ভাই এবং হাসান ভাইয়ের মনে থাকার কথা, হাসিন আক্তার আপনি ভালো জানেন আমার চেয়ে, যেহেতু আপনি তথ্য অনুসন্ধান করেন। এবারই উপজেলা নির্বাচনে সিটিং উপজেলা চেয়ারম্যানরা বা আওয়ামী লীগের প্রার্থীরা, তাদের সম্পত্তি বেড়েছে 4400 গুণ, আর এমপিদের পরে সম্পদ বেড়েছিল 3200 গুণ। প্রপার্টি, মিলন ভাই বলছে যে টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল? টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব দিচ্ছি, আমার হিসাব না।
খেলাফি ঋণ ছিল বেগম জিয়ার সময় 2005 সালে 17,511,11 টাকা। 2022 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য 1,34,396 কোটি টাকা ব্যাড লোন, আর কোনোদিন আসবে না। আমাদের ফার্স্ট জেনারেশনের ব্যাংকগুলো জিয়া রহমানের আমল থেকে শুরু করে এই সরকারের প্রথম দফায় 96-2001 বেগম জিয়ার সময় ব্যাংকগুলো দাঁড়িয়ে গিয়েছিল। ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক। আজকে দেখেন সেই ব্যাংকগুলোর কি করুণ পরিণতি। আপনি 35টা ব্যাংক দিলেন যাকে ইচ্ছা তাকে, মন্ত্রী, এমপি, ভাগনা, ভাস্তা। আজকে সেখানে সব ব্যাংক এখন মার্জার করছে, অর্থাৎ নিজেরা তো লুট করেছেই, এখন ভালো যে কয়টা ব্যাংক আছে রাষ্ট্রায়ত্ত সেই ব্যাংকগুলো লুট করবে। আপনি জোর করে জগদ্দল পাথরের মতো একটা মানুষের উপর চেপে বসে আছেন। আমাদের এক দর্শক ভালো বলেছে, এগুলো নিয়ে আলোচনা করা মানে মূল আলোচনা করতে হবে। আমি মূল সবাই জানে, আমি এখনই এই গরমের মধ্যে জেলে যেতে চাই না, ফলে আমি সব নাম বলছি। হ্যাঁ, আমি ভীতু, আমি জেলে যেতে চাই না। জেলে যেতে হবে কেন আপনাকে? ওই যে আপনি তো আইনের লোক, আইন আছে বাংলাদেশে, আইন অনুযায়ী আজিজ, বেনজির ওনাদের বিচার হবে। দেখেন বিচার যাইতে হবে না। আপনি যদি অ্যাকুরেট কথা বলেন এবং সত্য কথা বলেন এবং তাহলে আপনাকে কেন জেলে যেতে হবে? প্রমাণের বিষয় না মিলন ভাই। কত লোক এখনো জেলে আছে। হাসিনা আক্তার যদি ঢাকায় থেকে অনুষ্ঠান করতো, এখন জেলে। আমাদের একটা মেয়ে তুললো, খদিজাতুল কুবরা, একটা অনুষ্ঠান করেছিল, আলোচকরা দু একটা কথা বলেছিল হয়তো আপত্তিকর। খদিজাতুল কুবরা মহিলা বিষয়ক রোগে আক্রান্ত, তার বেল হয় না। হাইকোর্ট অনেক পরে দিল, আপিল বিভাগ স্টে রাখলো, পরে বহু কষ্টে সেই বেল করাতে লয়ারদের ঘাম ঝরে গেছে। কবি মুস্তাক হোসেন একটা শব্দ লিখেছিল যে সরকার বোধহয় এই করোনার ওষুধ কি নাম ভ্যাকসিন নিয়ে একই একটা বলেছিল। 7 বার হাইকোর্ট তাকে জামিন দেয়নি, জেলে রহস্যজনকভাবে মৃত্যু। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আলোচনা করেছে জেলের মধ্যে ডিভিশন প্রাপ্ত এত বড় রাজনৈতিক নেতাদের যে মিসবিহেভ করেছে। আপনি দেখেননি ঈদের আগে হাইবুন নবী খান সোহেলের মেয়ে আমার কন্যা তুল্য বলেছে আমার আব্বু 6 মাস জেলে থাকে, আর বাইরে থাকলে রাজনীতি করে, আর 6 মাস পালিয়ে থাকে, আমাদের জীবনে কোনো ঈদ নাই। আপনি একটা রেজিম দেখান যে আওয়ামী লীগের কোন নেতার নামে বিএনপি বা এরশাদ 450টা মামলা দিয়েছে। কার নামে? হাইবুন নবী সোহেল, ছাত্র দলের সভাপতি ছিল, বিএনপির সিনিয়র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবা আমাদের রংপুরের অত্যন্ত নামকরা অধ্যাপক ছিল। আপনি রাজনৈতিক প্রতিহিংসার চরমে। আপনি কি কথা বলছেন মিলন ভাই? সরকারেরই লোক জাস্টিস এস.কে. সিনহা, সিটিং চিফ জাস্টিস, বোধহয় আপনাদের দেশেই আছে এখন, বেচারা পালিয়ে, অথবা আমেরিকায় আছে। হ্যাঁ, সে, আপনি ভালো খবর জানেন, তার সঙ্গে দেখা করেন, বুঝবেন কি অবস্থা দেশে বিচার বিভাগে। সে একটা কথা লিখেছিল যে এক নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয় না, এক নেতার নেতৃত্বে দেশ উন্নতি হয় না। মায়োপিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সিটিং প্রধান বিচারপতি চেয়ারে থাকতে পারেনি, তার ব্রকেন ড্রিম বই আছে, বইটা পড়েন। কাজেই এইখানে এখন একটাই পথ হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে রাজনৈতিক দলগুলো যেভাবে ভূমিকা রাখার কথা হয়তো অনেক সময় পারছে না। আবার এটাও সত্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি হাসিনা আপা, আপনাকে অনুরোধ করছি যদি আপনার সময় হয় একদিন আলাপ করেন, দরকার আরো বিশেষজ্ঞদের নিয়ে আসেন। বাংলাদেশ না, ভারতে বিরোধী মত, বিরোধী দলের উপর এত দমন পীড়ন এই উপমহাদেশে হয়নি কারো, যেটা এই সরকার করছে। আপনি আমাদের দর্শকরা, কাজেই একটাই পথ, হ্যাঁ, জনগণ সচেতন হয়ে রাজপথে নেমে আসুক। সরকার পরিচালনায় জনগণের প্রতিনিধি নির্বাচনে সংবিধান অনুযায়ী জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনি জবরদখল করে যখনই থাকবেন, আপনি দুঃশাসন করবেন, আপনি অসংখ্য আজিজ বেনজির আনার সৃষ্টি হবে। আপনি সিটিংদের ধরেন না, আপনার বর্তমান প্রশাসনের যে কোনো কর্মকর্তার জীবনী নিয়ে টানেন। আমি এত বড় অফিসার বলছি না, আপনি একটা থানার ইউনোর ডেভেলপমেন্ট, ইউনোর প্রপার্টির হিসাব নেন। আপনি একটা উপজেলা র্যান্ডম বেসিসে উপজেলা থানা আওয়ামী লীগের সভাপতির সম্পত্তির হিসাব নেন। এটা তো ওপেন সিক্রেট, কারণ এটাই হয় স্বৈরাচারের, ফ্যাসিস্টের সময়। আপনি অজুহাত তুলে, ইস্যু তুলে আপনি মানুষকে কণ্ঠরুদ্ধ করে। আরেকদিন বোধহয় আলোচনা করবেন, মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি বলেছেন না, আমি
না, বন্দর ভাড়া দিলে আমি থাকবো না, বন্দর ভাড়া দিলে উনি, হ্যাঁ উনি এটাও একটা চমৎকার শার্প প্রধানমন্ত্রীর পরিচয়। বঙ্গবন্ধু কন্যা একটা বিষয় খুব ভালো শিখেছেন, অত্যন্ত সাহসী মানুষ, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। উনি গোল পোস্ট চেঞ্জ করে দিয়েছে। এই যে 3টা ঘটনায় আওয়ামী লীগের বাকি ছাগলরাও যখন উত্তর দিতে পারছে না মানুষকে, তখন উনি একটা অন্য চিন্তা এনে দিয়েছে। হাস্যকর বিষয়। আপনি তো ক্ষমতায় আছেনই জনগণের ম্যান্ডেট ছাড়া 2014 থেকে। কাজে এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তবে আমি বলি, সবকিছুর একটা শেষ আছে। এই সরকারই শেষ সরকার না, এই দলই, এই ব্যবস্থাই শেষ ব্যবস্থা না। আমাদের দর্শকরা হাসিনা আক্তারের অনুষ্ঠানকে অত্যন্ত ভালোবাসে, যে কারণে তাদের অনেক আবদার, এবং তারা নজরুলকে নিয়ে বলেছে, আমিও এটা দেখেছি। আপনি অনেক আলোচনা করেন, আপনাকে কৃতজ্ঞতা। এবং এটাও আপনি বোঝেন যে 34টা মিডিয়া তার মানে দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি। কারণ কাজী নজরুল যে শেখ পরিবারের 24 ঘন্টা অনুষ্ঠান করে, আমরা তো দিনের আপনারা যা করছেন শোনেন আপা, আমি বলি, আমি সামনে প্রশংসা করা ঠিক না। যখন একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে গণতন্ত্রের আন্দোলনে, তখন আপনাদেরকে বলা হবে আপনারা হচ্ছেন হুইসেল ব্লোয়ার। আপনারা হচ্ছেন ওই যে দূর সাগরে যখন জাহাজ বাতিঘর দেখে আলো ঠিক করে, আপনারা যে যার জীবনের রিস্ক নিয়ে বাতিঘর চালাচ্ছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। আমার খুব অন্যতম প্রিয় কবি কাজী নজরুলের কবিতার কয়েকটা লাইন বলে আমি আমার কথা শেষ করি। এবং শেষ কথা হচ্ছে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। জনগণ যদি এই দুঃশাসনই চায়, আপনার আমার চেয়ে চেয়ে দেখা ছাড়া পথ নাই। আপনি অন্য রাজনৈতিক দল করে বলেন যে ভাই আমাকে ভোট দাও, কিন্তু আপনি ম্যান্ডেট ছাড়া। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, 91 সাল থেকে যে প্রক্রিয়া চালু হয়েছিল, সেটা যদি আজ 14তে শেখ হাসিনা নষ্ট না করতেন, তাহলে এত আজিজ সৃষ্টি হতো না। আজিজ টাজিজরা তো কি দেখছেন, বেচারারা সাবেক হয়েছে। আপনি বর্তমানদের দেখেন না, শেখ পরিবারকে রিজার্ভে রাখেন, ওইটা পরে দেখেন। আপনি শেখ পরিবারের আশেপাশে যারা ঘোরে, তাদের প্রপার্টির হিসাব নেন মিলন ভাই, তাদের সম্পত্তি দেখেন, আটকে উঠবেন। তাদের দুঃশাসন দেখেন, আটকে উঠবেন। সমস্ত প্রতিষ্ঠানকে হয় করায়ত্ত করেছে, না হলে ভয়ের সংস্কৃতি। প্রধান বিচারপতি সিনাকে নির্যাতন, মানসিক নির্যাতন করে, ট্রমা চালিয়ে, আবার সিনা বলেছে তাকে নাকি কেউ গায়ে হাত দিয়েছিল, আমি জানি না। সেইটা করে আজকে পুরা বিচার বিভাগকে করায়ত্ত করেছে। ভয়ের সংস্কৃতিতে বিচার বিভাগ আক্রান্ত, যে কারণে মানুষ বাইরে থেকে স্যাংশন দিলে বিজয় উল্লাস করে। আগে আপনি যে দশকের কথা বললেন, আমি শেষ করছি, 80-90 দশকে মানুষ মধুর ক্যান্টিনের দিকে তাকাতো। এরশাদের আমলেও, বেগম জিয়ার আমলেও, ইভেন শেখ হাসিনার 96-2001-এও মধুর ক্যান্টিনের ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ফ্রন্ট পাশাপাশি টেবিলে বসতো। এখন সমস্ত বিশ্ববিদ্যালয় মরুভূমি, ওখানে নির্বিঘ্নে দালালি চর্চা হয়, আর হচ্ছে রেপ করে। ছাত্রলীগের এই হচ্ছে বৈশিষ্ট্য, হেলমেট লীগ, গুন্ডা লীগ। আজকে কাজী নজরুলের যে বিখ্যাত কবিতা, সেই কবিতার 2-1টি লাইন বলে আমি আমার কথা শেষ করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাহি, নহে কিছু মহিহান, নাহি দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। এবং আপনি জানেন যে ওই যে এই কবিতায় ছিল যে মন্দিরের পূজারি আর মসজিদের মৌলবি বলেছে, তুই নামাজ পড়িস না, তোকে কেন খাবার দেব। এই জন্য কবিতার শেষ লাইন, ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয়, মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজাবির চিন, বলে বাবা আমি ভুখা নাঙ্গা আছি, আজ দিয়া 7 দিন। তেরিয়া উঠিয়া হাকিল মোল্লা বলে, ভালো হলো ভালো হলো, দেখি দেখি লেটা, ভুক আছে সব, মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সব পথ সোজা পথ দেখ। বস্তু রুটি নিয়া মসজিদে দিল তালা, ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। আর এই সরকার এগুলোর সঙ্গে আরেকটা চাবি লাগিয়েছে, জনগণের ভোটাধিকার। সেই তালা ভাঙতে হবে, গণতন্ত্রের পথে আসতে হবে। সবাইকে ধন্যবাদ।